আমি সহেলি আজকে অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা এমন ঘটনা শেয়ার করব, যার ঘটনা যিনি অ্যাকচুয়ালি ঘটনাটা যার সঙ্গে ঘটেছে তিনি আজ 2 সপ্তাহ হলো মারা গেছেন এবং তিনি তার আপনজনদের সঙ্গে ঘটনাটা যখন শেয়ার করেছিলেন যে আমি এরম দেখলাম বা এরম আমার ফিল হলো, তার পরিবারেরই একজন আমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিয়েছেন। বললাম 2 সপ্তাহ হলো উনি মারা গেছেন। হোয়াটসঅ্যাপে ঘটনাটা এসছে। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি বর্তমানে নাম বলতে চাইছেন না, কারণ বলছেন বাড়িতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে এইটা এত তাড়াতাড়ি শেয়ার করলি বা কিছু। খুবই কাছের, তার যিনি মারা গেছেন তার কাছের একজন শেয়ার করেছেন। আমরা যারা বলি যে কিছু কিছু জনই কেন ভূত দেখতে পায় বা এরকম অলৌকিক কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করে, আমরা বলি যে কুষ্টিতে ছিল বা গ্রহের যোগ আছে বা তার ওরকম সেই ঘটনাটা দেখার মতো ঈশ্বরের দেওয়া কোনো শক্তি তার মধ্যে আছে, সেটা সবার মধ্যে থাকে না, ইত্যাদি ইত্যাদি। আজকে আরও একটি জিনিস প্রমাণ হলো। তিনি বলেছিলেন আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে। সরাসরি কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি বন্ধুরা। ঘটনাটা শুরু হলো এই বছরেরই অক্টোবর মাসে। অক্টোবর এই বছর বলাটা হয়তো যুক্তিসঙ্গত হচ্ছে না, ইংরাজি মাস অনুযায়ী নতুন বছরে আমরা পা রেখেছি, তো অক্টোবর 2025 এটা বললে হয়তো যুক্তিসঙ্গত হবে। যার ঘটনা, তিনি বহু দিন ধরে গল ব্লাডার স্টোনের ভুক্তভোগী এবং আর্থিক অবস্থা মধ্যবিত্ত এবং একটা পরিবারের কর্তা উনি। বয়স মোটামুটি ওনার ছিল 55-56 ছুঁই ছুঁই। নিজের টাকা পয়সা যে বিশাল রোজগার করেছেন সারা জীবন তা না, তবে যা রোজগার করেছেন তাই দিয়ে 2 মেয়ের বিয়ে দেওয়া, একটি ছেলে, তার 2টি মেয়ে এবং একটি ছেলে, শেষের 2 সন্তান আর কি। ছেলে মেয়েটি যমজ, মানে একটি ছেলে যমজ, আর প্রথম মেয়ে তো বড় মেয়ে তো আছেই। তো তাদেরকে মানুষ করতে, মেয়েদের বিয়ে দেওয়া, ছেলের পড়াশুনোর জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য, তো উনি খুব ছোটোখাটো একটা কাজ করতেন আর কি। তাতে যা জমিয়েছেন অনেকটাই ব্যয় হয়ে গেছে। এবার সামান্য কিছু উনি ওনার শেষ বয়সের জন্য রেখেছিলেন, যাতে ছেলে মেয়েদের কাছে হাত পাততে না হয়। তো গল ব্লাডার স্টোন এটা খুব, আমরা শুনলে ভাবি তো খুব সাধারণ ব্যাপার, জল ভাত। কিন্তু প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোমে উনি যখন খবর নিচ্ছিলেন যে অপারেশন তাড়াতাড়ি হয়ে যাবে বা কিছু, তখন প্রথম ওনাকে সবাই বুদ্ধি দিয়েছিল যে হোমিওপ্যাথিতে ভালো হয়ে যাবে, তুমি হোমিওপ্যাথি খাও। প্রথমেই বলে দিই বন্ধুরা, আমরা কোনো কিছুকে ছোট করা বা কাউকে কোনো কিছু পরামর্শ দেওয়া এই ঘটনার মাধ্যমে দিচ্ছি না। ঘটনা যেভাবে আমাকে বক্তা শেয়ার করেছেন একদম সেই কথাটুকু আমি তুলে ধরছি। এখানে কোনো রকম কিছু আমরা প্রচার করছি না। তো তাকে অনেক সময়, অনেক দিন ধরে সবাই বলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করো, স্টোন সেরে যাবে। তো এটা একটা মিথ। অ্যাকচুয়ালি স্টোন ওভাবে কখনো গলে যায় না, গলে যাওয়ার বিষয় নয়। তো ন্যাচারালি স্বাভাবিক সাধারণ মানুষরা বুঝতে পারে না, সবাই ওই গলে যাবে এটাই মাথার মধ্যে রেখে দেয়। অ্যাকচুয়ালি গলে যায় না, তো স্টোনটা পরবর্তীকালে অনেক ভয়ানক আকার ধারণ করে, বা কোনো কারণে যদি গল ব্লাডার থেকে স্টোনটা খসেও যায়, সেটা এমনভাবে গিয়ে আটকে যাবে অন্ত্রের মধ্যে, সেটা আরও ভয়াবহ হতে পারে। তো উনি এইভাবে হোমিওপ্যাথি করছিলেন, কারোর কথা শুনে আয়ুর্বেদিক করছিলেন, কারণ উনি চেষ্টা করছিলেন যে অপারেশনটাকে অ্যাভয়েড করব, অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। এখন এই শেষ বয়সের ওইটুকু পুঁজি, তাতে হাত দিতে চাইছিলেন না। ওনার স্ত্রী সারা বছর বাতের ব্যথায় ভোগেন, তার জন্য অনেকগুলো টাকার ওষুধ চলে, ফিজিওথেরাপি মাঝে মাঝে এক সময় করতে হয়। তো তার মধ্যে উনি ওনার নিজেকে একটুখানি প্রায়োরিটি দেননি। এভাবেই চলতে চলতে তো পেটে নানা রকম প্রবলেম দেখা দিতে থাকে এবং লাস্ট একটা বছর আর কি ওনার প্রচণ্ড বমি হচ্ছিল। পেন ছিল না সেভাবে, হালকা অস্বস্তি ছিল, তার সঙ্গে ওনার প্রচণ্ড বমি হতো। তো এবার যখন ওনাকে সবাই বলে একবার অ্যালোপ্যাথি দেখাও, উনি যখন আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে সেই একটা স্টোন থেকে 4খানা স্টোন সৃষ্টি হয়েছে এবং
মানে ইমিডিয়েট অপারেশন করতে হবে। এবার উনি বললেন যে তাহলে সরকারি জায়গা থেকেই অপারেশন করাবো। তো কলকাতার একটি নামী হাসপাতাল, এখানে হাসপাতালের যেহেতু ব্যাপার নয়, আমি নাম বলছি, পিজিতে উনি যাতায়াত শুরু করলেন। এবার আমরা জানি হাসপাতালে গেলেই অপারেশন হয় না, বহুদিন যাতায়াত করতে করতে তারপর তারা ডেট দেন, অনেক প্রসিডিওর থাকে। তো সেই প্রসিডিওরের মধ্যে দিয়ে চলছিলেন, এমন সময় ওনার বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট ভুল আসতো, মানে কখনো সুগার বেশি, কখনো সোডিয়াম বেশি রক্ত, তো এভাবে 2-3টে ডেট অপারেশনের উনি ফেল করলেন। ব্লাড রিপোর্ট ওকে না হলে ডাক্তাররা বললেন আমি অপারেশন করব না। তো এভাবেই ওনার চলছিল, ওষুধপত্র যা দিয়েছিলেন খেতেন, আর মাঝে মাঝে গিয়ে চেক আপ করিয়ে আসছিলেন। কারণ ওই যে বললাম, এই যে অক্টোবর মাসে যে ঘটনাটি স্টার্ট হয়, এটা হলো উনি ওনার ওয়াইফকে নিয়ে হাওড়ায় যেতেন, হাওড়া থেকে বাস ধরে পিজিতে যেতেন। তো এই দিনকেও যাচ্ছিলেন, আগস্টে চেক আপ করিয়েছিলেন, তারপর সেপ্টেম্বরে আর ডেট ছিল না, অক্টোবরে বলেছিলেন রিপোর্টগুলো আবার নতুন করে নিয়ে আসতে, সব কিছু ঠিকঠাক হলে মানে পুজোর পর আর কি ডেট দেবে, অপারেশন হবে। উনি সমস্ত কিছু রিপোর্ট নিয়ে গেলেন, হাওড়া স্টেশনে উনি বসে আছেন চুপ করে। উনি দেখছেন যেখানে আমাদের কুলি ভাইরা মালপত্র বয়ে নিয়ে যাওয়ার যে লোহার ট্রলিগুলো চাকা লাগানো একটা জায়গায় রেখে ওরা এদিক ওদিক থাকে, একটা সাইডে দাঁড় করানো থাকে। তো তার পাশে সারি দিয়ে 5-6 জন লোক চুপচাপ বসে আছে, এবং কেউ কাঁদছে, কেউ চোখে জল পড়ছে, কেউ একদম হতভম্ব হয়ে বসে আছে, 5-6 জন বসে আছে। তো ওদের দেখে না ওনার এত খারাপ লাগলো যে এইভাবে মানে কেমনভাবে বসে আছে, মানে একটু অদ্ভুত লাগলো যে কিছু হয়েছে নাকি, হতে পারে ওদের মধ্যে হয়তো কেউ কোনো দুর্ঘটনা ঘটেছে বা কেউ মারা গেছে বা কিছু। তো ওখানে গিয়ে কথা বলতে গেল যে কি হয়েছে। উনি খুব মিশুকে, অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছেন, ওনারও ট্রেন আসতে দেরি আছে, উনি বসে আছেন অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছেন, দেখে একটু উনি যেচেই উনি কথা বলতে গেলেন যে কি হয়েছে, কি বিষয়। তো তারা কয়েকজন ওনার দিকে ফ্যাল করে চেয়ে দেখলো, কেউ উত্তর খুব একটা দিতে চাইছে না। তার মধ্যে একজন বলল যে এরকম আমার ছোটো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পা কাটা গেছে, আমার ওই ভাই রোজগার করতো, সংসারটা কীভাবে জানবে, এভাবে গল্প করছেন। এবার উনি বসে বসে গল্প করছেন, ওনার স্ত্রী দেখতেন যে উনি কথা বলছেন কারোর সঙ্গে, কিন্তু কার সঙ্গে কথা বলছেন ওনার স্ত্রী খেয়াল করেননি। এখানে অনেকে বলতে পারে যে স্ত্রী চোখে দেখতে পাচ্ছেন না, না, উনি ওই সময়টা যখন ট্রেন আসছে না, আমার হাজব্যান্ড এদিক ওদিক গিয়ে এলেও তার সঙ্গে কথা বলে, কখনো কখনো চায়ের দোকানদারের সঙ্গে একটুখানি কথা বলছেন, কখনো পেপার নিয়ে পড়ছেন, কথা বলছেন, উনি বলেন। তো অত হাজব্যান্ডের দিকে তাকাচ্ছেন না, যার সঙ্গে কথা বলছে উনি ওই সময়টা ফোনে মেয়ের সঙ্গে গল্প করছিলেন আর কি। তা এবার ঘুরে টুরে এসে যখন ওয়াইফের কাছে এসে বসেছেন, যে জানো তো কী অবস্থা, এগুলো শুনলে কত খারাপ লাগে না, আমরা নিজেদের কষ্টে ভুগছি, দেখো মানুষের কত কষ্ট। বলে কি হয়েছে? বলছে ওই যে কুলি ভাইগুলো বসে আছে না লাইন দিয়ে, ওদের মধ্যে একজনের ভাইয়ের এরকম ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরম বিষয়, ওর পুরো সংসারটা না খেয়ে মরবে। একজনের আর কি মা খুব অসুস্থ, সে পাশে বসে কাঁদছে, আর যার ওরকম হয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, এছাড়াও আবার তার ঘরে আরও 2টো বাচ্চা আছে, কি করে ওদের খাওয়াবে, পড়াবে, পেট চালাবে, আজকে কত গরিবের যত কিছু হয়। তো ওনার স্ত্রী বলেন যে দেখো আমাদের নিজেদের সমস্যা নিয়েই আমরা ব্যস্ত, আর লোকের দুঃখ আমরা কি করব, আমাদের কি সামর্থ্য। তারপরও ওনার স্ত্রীকে বললো দাও না, 100টা টাকা থাকলে দাও না, ওনার হাতে দিই। স্ত্রী বলেন যে 100টা টাকা ওদের এত বড় বিপদে কী হবে। বলে তাবু কিছু কিনে তো খাবার খেতে পারবে। বললো ঠিক আছে দাও। দিয়ে তাকে গিয়ে দিতে গিয়ে ভদ্রলোক দেখেন যে ওরা উঠে চলে গেছে, মানে যার যে কথাটা বলছিল তিনি উঠে চলে গেছেন, বাকি একজন শুধু বসে আছে। বলে ওরা কোথায় গেল? বলছে ও চলে গেছে। বলছে এটা টাকাটা দিতাম, আপনি দিয়ে দেবেন। ওই যে বলছিল যার ভাইয়ের এরকম হয়েছে, তখন সে হাত নেড়ে বলে না, টাকা নেব না। আর কোনো কথা বাড়ায় না, উল্টো দিকে তাকিয়ে থাকে, বোঝা যাচ্ছে মন মেজাজ খারাপ, ওরও হয়তো কিছু হয়েছে।
তখন স্ত্রীকে সে টাকাটা ফেরত দিয়ে বলে, দেখেছো কত আত্মসম্মান বোধ, এত সমস্যার মধ্যেও টাকা কিন্তু নিল না, টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিল। আর উনিও তো নিয়ে নিতে পারতেন, নিলেন না। বলে না, এরা খেটে খায়, কেন এরকম 100 টাকার জন্য ওদের কেন লোভ করতে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এবার ট্রেনে উঠে যখন বসেছেন, এবার ওনারা নিজেদের ট্রেন এসে গেছে, উঠেছেন, এবার নিজের বাড়ির পথে রওনা দিয়েছেন আর কি। এইবার ভদ্রলোকের প্রথমবার টনক নড়ে যে মোটামুটি সব জায়গায় লোক ভর্তি হয়ে আছে, একটা চেয়ার মানে বলতে চাইছি ট্রেনের ভেতরের আর কি, একটা পুরো সিট পুরো ভর্তি 5 জন লোক, যাদের উনি দেখেছিলেন তারা ওইভাবে বসে আছে হতভম্ব হয়ে। এবার ওনার একটু সন্দেহ হয় যে ওরা তখন উঠে চলে গেল, দেখে তো মনে হচ্ছে ওখানে কুলির কাজ করে হাওড়া স্টেশনে, এরা আবার ট্রেনে উঠে চেপে বসলো কেন, আবার 5 জনই, আর এরমভাবে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না। তো উনি আবার এগিয়ে গিয়ে কথা বলতে গেলেন, কিন্তু এবার আর কেউ ওনার কোনো কথায় রেসপন্স করলো না। একটু ঘাট টান নেড়ে হ্যাঁ হুঁ উত্তর দিলে বসে পড়লো। উনি এসে বসে পড়লেন, ওনার স্ত্রী বললে যে তুমি ওই ফাঁকা ওইখানটা গিয়ে কী করলে, বিড়বিড় করে চলে এলে কেন? উনি বললেন ফাঁকা লাগছে, 5টা লোক বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? স্ত্রী বলছেন তুমি আমার সঙ্গে মজা করছো, সারাদিন এই হসপিটালে ঘুরে টুরে এখন এগুলো মজা ভাল লাগছে করতে? এখানে একটা জিনিস বলে দিই বন্ধুরা, বলবেন কোন টাইম ছিল। ওনারা খুব ভোরবেলা এসেছিলেন, যেহেতু পিজিতে আপনারা জানেন প্রচণ্ড লাইন পড়ে, ওনারা খুব ভোরবেলা এসে লাইন দিয়েছেন, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে ওনারা যখন বাড়ি যাচ্ছেন তখন প্রায় 3:30 4টে বেজে গেছে। সেই সময়ের কোন একটা টাইমে ট্রেনে উঠেছেন, এক্স্যাক্ট ট্রেনের টাইম আমি হয়তো বলতে পারবো না, উনি কিছু বলেননি। তো ওই সময় এবার সারাদিন ভদ্রমহিলা তার ভালো করে খাওয়া নেই, ফ্রেশ হতে পারেননি, স্বামীর এই ধরনের অদ্ভুত জিনিসপত্র ওনার খুব রাগ ধরছে। বলছেন তুমি কি পাগল, কোথায় সিটটা তো পুরো খালি। বলে কোথায় খালি? বললেন নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এবার ট্রেন যেই হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরে পরের স্টপেজে এসে স্টেশনে ট্রেন যেই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে হুড়হুড় করে লোক উঠে চেয়ারটা ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর ওনার ওয়াইফ শুধু ওনার দিকে তাকালেন, ভদ্রলোকও স্ত্রীর দিকে তাকালেন, আর কিছু বললেন না, হতভম্ব হয়ে বসে রইলেন। এইবার বাড়িতে এসে ফ্রেশ হবার পর সন্ধে টন্ধে দিয়ে ভদ্রমহিলা ওনার মেয়েদেরকে ফোন করে বলছেন তোর বাবার মাথাটা না অসুখে একেবারে গেছে, চিন্তায় ট্রেনের ফাঁকা জায়গায় গিয়ে বিড়বিড় করে কথা বলছে জানিস, আর সব লোক তাকিয়ে আছে, যারা অন্যান্য যে কটা লোক ছিল সব তাকিয়ে আছে। এত লজ্জায় পড়ে গেছি না, ভীষণ বিরক্ত লাগে। তো উনি বলছেন, মেয়ে বলছেন যে হয়তো তোমাকে খ্যাপাচ্ছিল বা প্র্যাঙ্ক যাকে আমরা এখন বলি। বলে না ও সব কিছু পারে না, ও ইচ্ছা করে করছিল, আমি জানি, ইচ্ছা করে এগুলো করে লোকের কাছে আমাকে অপদস্থ করে। সেই দিন ছিল প্রথম দিন বন্ধুরা। তারপর উনি যখন নিজেদের স্টেশনে নেমেছেন, ওনার স্টেশন উনি যতটুকু আমাকে বললেন, ওনার বৈদ্যবাটি স্টেশন থেকে নেমে ওনাদের বাড়ি আরও অনেকটা যেতে হয়, অটো করে না টোটো করে। তো বৈদ্যবাটিতে নেমেছেন, তখনও বৈদ্যবাটিতে নেমে দেখছেন স্টেশনে ওই 5 জন লোক বসে আছে। এবার এতটা রাস্তা উনি আর দেখেননি। বাড়িতে এসে যখন স্ত্রী মেয়েদেরকে ফোন করছে, সন্ধ্যেবেলায় কথাবার্তা বলছেন, ভদ্রলোক টিভি দেখতে দেখতে উনি স্ত্রীকে বললেন যে দেখো আমি কিন্তু ইয়ার্কি করিনি, আমি ওই 5 জনকে ট্রেনে দেখেছি। এবং বলে তাহলে লোকগুলো কি ওদের ঘাড়ের ওপর এসে বসলো, ওর কোলে এসে বসলো যারা উঠে বসলো, এইভাবে ভাষাটা ব্যবহার করেছেন ওনার স্ত্রী। তখন উনি বলছেন যে না, তখন যখন আমি চোখ ঘোরালাম, তুমি আমার দিকে কটমট করে তাকালে, আমিও দেখলাম লোকগুলো বসলো, তখন আর ওদেরকে আমি দেখিনি। বলছে যে ওগুলো তোমার সব মনের ভুল, কিছু কেউ ছিল না। কিন্তু না, ওনার স্ত্রীর মনের মধ্যে না অদ্ভুত একটা প্যানিক কাজ করছিল, যে অসুখের চিন্তা, প্লাস ওই যে বললাম ওনাদের অর্থনৈতিক অবস্থা ততটাও ভালো না, সেই সব চিন্তা করতে করতে মাথাটা তো আবার খারাপ হলো না, তো অনেকের হয় এই বয়সে মাথা খারাপ, তেমন আবার কিছু এগুলো সিমটম নয় তো, এরকম উনি চিন্তা করছিলেন। আর বলে রাখা ভালো, ওনার ছেলে কর্মসূত্রে কিন্তু বোম্বেতে থাকে, স্ত্রীকে নিয়ে ওখানেই থাকে, মাঝে মাঝে আসে, যাতায়াত করে। ওনারা একবার গেছিলেন, আর বেশি যেতে পারেনি, ছেলেই মাঝে মাঝে আসে। ছেলেকেও রাত্রেবেলা যখন ফোন করলেন বললেন
ছেলে সারাদিন অফিস টফিস করে বলো ও কিছু না, ও বাবার খামখেয়ালি, বাদ দাও তো, ও কিচ্ছু না, তুমি ওই অপারেশন যাতে হয় তাড়াতাড়ি তার ব্যবস্থা করো। আচ্ছা, ছেলের কাছ থেকে খুব একটা বেশি ভালো চাকরি করলেও অর্থ সাহায্য তেমন ওনারা পান না, পেতেন না বা পান না, যাই হোক যেটা বলা উচিত হবে। কারণ ছেলে বলে মুম্বাইতে প্রচুর খরচ, আমার স্ত্রী আমার ছেলে তাকে নিয়ে প্রচুর কোথা থেকে আমি দেবো, সরকারিতে তো প্রচুর লোক ট্রিটমেন্ট করাচ্ছে, তোমরাও করো, এরকম একটা কথাবার্তা ছিল ছেলের। তো বোনেদেরকে বলতো। এবার ওনার বাবা মানে ভদ্রলোকের প্রচণ্ড আত্মসম্মান, যে মেয়েদের কাছে হাত পেতে টাকা নেব না, কারণ মেয়েরা কেউ রোজগার করে না, মেয়ে দিলে মেয়ের জামাইরা দেবে, তাদের থেকে টাকা নিয়ে আমি প্রাইভেটে চিকিৎসা করাবো না, তার থেকে সরকারিতে তো প্রচুর মানুষ করছে, সেখানেই আমি চিকিৎসা করাবো, তাতে দেরি হলে হবে। এই সকলে হয়তো উনি ভাবছেন যে ওনার স্বামী এরকম চিন্তা ভাবনা করতে করতে হয়তো মাথাটা কাজ করছে না, এটা ওনার স্ত্রীর ধারণা হয়েছিল। বৈদ্যবাটিতে নেমে ওটা উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে বলেন, জানো তো আমি কিন্তু বৈদ্যবাটি স্টেশনে নেমে ওই 5 জনকে বসে থাকতে দেখেছি। তখন ওনার স্ত্রী বলেন, আসলে তুমি ওইটা ব্যাপারটা শুনেছো তো, ওই একজনের ভাইয়ের মানে পায়ে এরকম হয়েছে দুর্ঘটনায়, ওইটা তোমার মনের মধ্যে একটা আঘাত লেগেছে, তুমি একটা অসুখে ভুগছো ওরম শুনেছো, খালি বারবার মনে হচ্ছে তুমি ওদেরকে দেখতে পাচ্ছ। বলছে না আমি দেখতে সত্যি সত্যি পেয়েছি। বলছে আবার বাজে কথা বলছো। এটা হলো। তারপরে সন্ধেবেলা একদিন সপ্তাহখানেক কেটে গেছে। আমরা জানি এই সময় পুজো টুজোর পরে একটা আকাশ প্রদীপ দেওয়ার চল আছে, অনেকেই দেয়, তো একটা ল্যাম্পের মতো লাগানো হয়, তো সেইটা ছাদে লাগাতে যাচ্ছেন, তো ছাদে নিজেদেরই বাড়ির ছাদে লাগাতে গিয়ে দেখেন সাদা কাপড় পরা 5 জন মহিলা ছাদের মধ্যে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত তাদের মানে চেহারা, মানে অদ্ভুত টাইপের লাগছে তাদেরকে। উনি এবার এসে স্ত্রীকে ডেকে নিয়ে বলেছেন, দেখেছো ওরা ঘুরছে সাদা কাপড় পরে। ওনার স্ত্রী বলছেন, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে স্বামী স্ত্রীর অশান্তি লেগে যায়, তো তুমি সব জায়গায় সাদা কাপড়কে দেখছো, আগেই বললে কুলি দেখেছো, আবার বলছো সাদা কাপড়ের লোক দেখছো, তুমি কি আজে বাজে কথা বলছো। এরকম কিছুদিন নানা রকম সমস্যা হতে থাকে। উনি কোনো খাবারের গন্ধ পেতেন না, মানে তখন সবাই বলল করোনার কোনো সিমটম নয় তো, তখন বললো না না ব্লাড টেস্ট তো প্রায় হচ্ছে, ওইসব কিছু না, জ্বরটার কিছু নেই। তারপরে কিছু কিছু সময় ও কারণে যে মানুষ জীবনে কখনো মিথ্যে কথা বলেনি, কেমন কেমন অদ্ভুত অদ্ভুত মিথ্যে কথা বলা শুরু করলেন। যেমন উনি বলছেন যে ওনার মেয়ে পুরী গেছিল, প্রসাদ এনেছে, তো প্রসাদ এনে বাবাকে বলেছিল যে প্রসাদ তো মাকে দিয়ে এসছি, কিছুটা প্রসাদ তো মেয়ে জ্যাঠার বাড়িতে গিয়ে দিয়ে এসো বাবা। তো উনি তো জানেন যে দাদার বাড়িতে যাব আমি প্রসাদ দিতে। মেয়ে যখন ফোন করলো, রাস্তায় বাবা প্রসাদ দিতে যাচ্ছেন, মেয়েকে বললো না আমি বাজার করতে বেরিয়েছি, অথচ ওর মা বলেছে যে মেয়ে বাবা তোর এতে গেছে, প্রসাদ দিতে গেছে। মেয়ে বলছে বাবা মিথ্যা কথা বললো কেন, আমি তো প্রসাদ দিতে বাবাকে পাঠিয়েছিলাম। তখন মা বললেন, দেখলি না আমি কদিন ধরে বলছি আজে বাজে কথা বলছে, কোনো কাতরা মাথা মুন্ডু নেই। তখন মেয়ে বললো, তুমি যখন দেখাচ্ছই ওখানে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টও আছে, একবার দেখিয়ে নাও। কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্টও ভাবে দেখানো যায় না, ডাক্তার রেফার করলে তবে দেখানো যায়, যতটুকু উনি খবর নিয়েছেন। বলে এখানে আগে স্টোনটার ব্যবস্থা হোক, তারপর ওইগুলো ভাববো। আর বেশি হয়তো চিন্তা ভাবনা করতে করতে ওরকম মাথাটা কাজ করছে না, এটাও হতে পারে। আর যেটুকু জমানো টাকা পয়সা ছিল, অনেকগুলো ওনাদের কিছু ব্যক্তিগত জিনিস শেয়ার করতে চাননি, তাতে অনেকগুলো টাকা চলে গেছে, ওদের খুবই সমস্যা চলছিল। তাও মেয়েরা অনেকটা যতটা পারতো মেয়েরা সাহায্য পাঠাতো, বাবাকে লুকিয়েই মায়ের হাত দিয়ে পাঠাতো। বাবা জানতে পারলে খুব রাগারাগি করতো, ওদের থেকে টাকা নিও না বা কিছু। ছেলের থেকেও খুব বেশি টাকা পয়সা নেওয়ার বাবা পক্ষপাতী ছিলেন না, তাতে মানে উনি বলতেন আমাদের যেমন তেমন করে দুজনের চলে যাবে, ছেলে মেয়েরা ভালো থাকুক। এরপরে যেদিনকে উনি পিজিতে ডাক্তার দেখাতে গেছেন, সেদিনকে আমরা জানি যে বিশাল বড় একটা লাইন পড়ে। উনি ওনার স্ত্রী লাইনে দাঁড়িয়েছেন এবং ওনাকে একটা জায়গায় চেয়ারে বসতে বলেছে, তুমি বসো আমি লাইন দিচ্ছি, কার্ড করাবো। উনি বসে আছেন, দেখছেন একটা বিশাল বড় গাছের তলায় বাঁধানো আছে চতুর্দিক। বলছেন সাদা কাপড় পরা 6 থেকে 8 জন চুপচাপ মাথা নিচু করে বসে আছে,
প্রত্যেকের মাথায় টাক, এবং তারা অদ্ভুতভাবে যারা হেঁটে চলে বেড়াচ্ছে, মানে পেশেন্ট পার্টির লোক বা ওখানকার কর্মী স্টাফ ফাফ সব তাদের মধ্যেই হেঁটে বেড়াচ্ছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু এ মানে ওই সাদা কাপড় পরা ওদের সঙ্গে এমনি কেউ কথা বলছে না। উনি সবসময় স্ত্রী ওনাকে বলেন তুমি ভুল দেখছো, ভুল দেখছো। এবার উনি নিজে গিয়ে একজনের সঙ্গে কথা বললেন যে আপনি এখানেই কি চাকরি করেন, এরকম সাদা পোশাক? তো সে বলছে যে হ্যাঁ আমি এখানে আছি, কেন বলুন। তো উনি কিছু তো একটা বলতে হবে যে এরকম সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টটা কোথায়, কীভাবে, কী প্রসিডিওর আছে। তিনি একেবারে ডিটেলে সেই ভদ্রলোক, সাদা যার মোল্লা মাথা একদম টাক, পুরো হোয়াইট ড্রেসটা, সব বললেন এই এই করবেন, এই উনি নিজের হাতে যা যা ফাইল ছিল ওনাকে দেখালেন যে আমি এরকম ট্রিটমেন্ট হচ্ছে, এসব কিছু হচ্ছে। তো আমার না রক্তে ক্রিয়েটিনিনটা খুব বেড়েছে, ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তার খালি বলছে শুধু জল খান, আর সেভাবে কোনো ওষুধ দিচ্ছে না, জানেন তো। তো সে সাদা লোক, মানে ধপধপে কাপড় পরা সে ভদ্রলোক ওনার দিকে তাকিয়ে বললেন আপনার না বেশি না হাতে সময় নেই, জানেন তো, কিছু মনে করবেন না, আপনার হয়তো খারাপ লাগছে, আপনার না হাতে বেশি সময় নেই। বলো কেন? বলছে এই যে এটা সিমটমটা না, এটা না ভালো জিনিস না। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। উনি বলছে দেখুন আমরা তো সাধারণ লোক, ডাক্তাররা যদি, এখানকার ডাক্তাররা না পরিষ্কার করে কিছু বলতে চায় না, ভালো করে কথাই বলে না এক একজন, তো কি একটুখানি বুঝিয়ে বলুন না কি হয়েছে আর কিভাবে কমবে, কোনো ওষুধও দিচ্ছে না। বলছে এটা কমার সম্ভাবনা কম, এটা ভালো জিনিস না, বলে ওনার হাতে কাগজপত্র ধরিয়ে দিয়ে চলে গেলেন। বলছেন তারপর থেকে সারাটা দিন দেখছেন যত না পেশেন্ট, যত না ওখানকার স্টাফ ঘুরে বেড়াচ্ছে, সাধারণ পেশেন্ট বা পেশেন্টের আত্মীয়রা ঘুরছে, তার থেকে বেশি ওই সাদা কাপড় পরা মহিলা পুরুষ সব টাক মাথা, তাদেরকে উনি গোটা পিজি চত্বরে উনি দেখতে পাচ্ছেন। মানে একদম গিজগিজ করছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, কেউ বসে গল্প করছে, কেউ নিজেদের মধ্যে কান্নাকাটি করছে। উনি দেখে হতভম্ব হয়ে যেতেন এবং ওনার স্ত্রীকে বলতেন তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ? ওনার স্ত্রী বলতেন আস্তে কথা বলো, পাশের লোকেরা শুনতে পেয়ে তোমাকে পাগল ভাববে। একদিন তো একজন মানে চিড়ে ভাজা টাইপের কিছু বিক্রি করছিলেন, সেই ভদ্রলোক অনেকক্ষণ এনাকে বলেন যে চিড়ে ভাজা নেবেন কি না, উনি হয়তো উত্তর দেন না। তারপর ওনার স্ত্রীকে দেখিয়ে বলেন উনি কি আপনার? বলে হ্যাঁ আমার স্বামী। বলে আমি অনেকক্ষণ ধরে নজর করছি, কিছু মনে করবেন না, ওনার না মাথাটা খারাপ আছে, কারণ অনেকক্ষণ ধরে দেখছি ওইখানে একবার গাছের তলায় গিয়ে বিড়বিড় করে কথা বলছেন, একবার ওইদিকে গিয়ে বিড়বিড় করে কথা বলছেন। বলছে আমি কিন্তু অনেকক্ষণ নজর করেছি, একটু দেখবেন, ভালো মনে করে বললাম, দিদি কিছু মনে করবেন না। বলে না আর কি মনে করব। ওনার স্ত্রী প্রচণ্ড মানে শকড যে এইসব কী মানে করছো তুমি, এগুলো কি দেখতে পাচ্ছ, কি মানে কেউ দেখতে পাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই স্টোনের চিকিৎসা ছেড়ে তাহলে তোমার মাথার চিকিৎসা শুরু করি। এই রবিবারেই জামাইদের ছুটি, মেয়েকে রাখি, ছেলে তো বললেই আসতে পারবে না, তাহলে দেখে ওদের সঙ্গে একটা আলোচনায় বসি, তোমার দাদার বাড়ির ভাইপো টাইপো যা আছে সবাইকে ডাকা হোক, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি যত আজে বাজে জিনিস দেখতে পাচ্ছ। কিছুদিন বলছিলে খাবারের নাকি গন্ধ পাচ্ছ না, খাবারে নুন দেওয়া হয়েছে, নুনের টেস্ট পাচ্ছে না, জলটাকে কখনো বলছে ভীষণ তেঁতো লাগছে। তো ডাক্তার বললেন অনেক সময় হতে পারে বলছে, ডাক্তাররা কোনো উত্তরও দিচ্ছে না, বলে যা যা ওনাকে বলা হয়েছে সেগুলো করুন, আর এর থেকে বেশি কিছু বলবো না। সেই দিন যখন যেদিনকে উনি দেখছে সব সাদা কাপড় পরা সবাই ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসটা যেদিন উনি দেখেছেন, সেদিন হাওড়া স্টেশনে এসে উনি দেখছেন যাদের উনি ওখানে ওরকমভাবে দেখেছেন, তারা পুরো হাওড়া স্টেশনে ঠিক ঠিক করে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের লোকেরা, মানে কেউ বিভিন্ন বয়সের, ওই যে কুলিদের দেখেছিলেন তারা আছে, এমনি প্যাসেঞ্জার আছে, এমনি বৃদ্ধ আছে, শিশু আছে, কাউকে দেখছেন যে স্টেশনের চত্বরের ওখানে অদ্ভুতভাবে পড়ে আছে, কাউকে দেখছেন যে লাইনের ওপর পড়ে আছে, হাত আছে তো পা নেই, পা আছে তো হাত নেই। এই বিভৎস দৃশ্য দেখছেন আর ওনার শরীরটা থরথর থরথর করে কাঁপছে। এবং উনি একদিন মানে জামা কাপড়ে প্রস্রাবও করে ফেলতেন, প্রায় দিন আসার সময় উনি প্রস্রাব করে ফেলতেন, সেদিনও তাই হয়েছিল।
এবং ওনার স্ত্রীকে বললেন যে কেউ যখন কিছু দেখছে না, আমি যখন দেখছি, ওই লোকটাও বললো আমার এটা ভালো হবে না, তাহলে জানো তো আমার মনে হয় আমি আর ভালো হব না। ওনার স্ত্রী বললেন তোমার মন ভেঙে যাচ্ছে কেন, সব ভালো হয়ে যাবে, ও ভীষণ চিন্তা করছো বলে এরকম আজে বাজে কিছু দেখছো। উনি সব সময় দেখতে পাচ্ছেন, আর কেউ দেখতে পাচ্ছে না। এই জিনিসটা ওনাকে না ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করছিল যে শুধু আমি কেন দেখতে পাচ্ছি। অদ্ভুতভাবে উনি রাত্রেবেলা ঘুমোতে গেলে বলতেন যে মৃত মানে গরু, তার কাটা মুন্ডু বিশ্রীভাবে, মানে বিশ্রী আকৃতির উনি দেখতে পাচ্ছেন, গলাটা কাটা, চোখটা মানে কালো, মানে নেই, তার মধ্যে কোনো রকম মণি নেই, অদ্ভুত কারো কারো মৃত ঘোড়ার কাটা মুন্ডু, এইসব উনি রাত্রেবেলা শুতে গেলে দেখতে পেতেন এবং ঘুম ভেঙে গেলে ওই খাটে বসে থাকতেন। শ্বাসেরও কষ্ট হতো লাস্টের দিকে ওনার স্ত্রী আবারও বলতেন যে তুমি যা দেখছো ভুল দেখছো, ওসব কিচ্ছু না। উনি বিভিন্ন মন্দিরে মানত করতে আরম্ভ করলেন। ওনাদের বাড়িতে পুরোহিত টুরোহিত যাকে বিশ্বাস করতেন তাকে বললেন, তারা বললেন এসব কিছু না। তো সেভাবে ওনারা কারোর কাছ থেকে কিছু হেল্প টেল্প পাননি। আর মেয়ে জামাই বলুন বা এমনি যেটুকু আত্মীয় প্রতিবেশী যাদেরকে উনি বলেছেন, তারা সবাই ওনার ওই অতিরিক্ত চিন্তা আর রোগ টোগ, সারাদিন রোগ রোগ নিয়ে ভাবে বলে এরকম হচ্ছে বলে কাটিয়ে দিয়েছে আর কি। শেষের মানে মৃত্যুর 2 সপ্তাহ আগের ঘটনা, উনি মাছ কিনে ফিরছিলেন বাজার থেকে। মাছ কিনে ফিরছেন, এবার ওনারা বৈদ্যবাটি স্টেশনের ওখানে খুব ভালো বাজার বসে, ওখান থেকে মাছ কিনে ফিরছেন বেশ মানে দুপুরবেলা। উনি দেখলেন একজন মহিলা ওই একই সাদা পোশাক এবং পাটা ভালো করে দেখা যাচ্ছে না, এপার থেকে ওপারে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ওপার থেকে এপারে যাচ্ছে। একটা থ্রু ট্রেন বেরিয়ে গেল, অথচ তার মানে মহিলাকে ভেদ করে বেরিয়ে গেল, অথচ মহিলা কোনো মানে নিজের শরীরের মধ্যে কোনো বিকার নেই, সে ওইভাবে এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে, ওদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। এবং বাড়ি যখন উনি ফিরে আসছেন, ওনার সঙ্গে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে যখন বাড়ি ফিরে আসছে, উনি একটা বড় গাছের মধ্যে ওই মহিলাকে পাটা উল্টো আর চুল ঝুলছে, একদম সেই ছোটো বাচ্চারা যেমন বট গাছের গুড়ি মানে ঝুড়ি থেকে দোল খায়, গ্রাম অঞ্চলে খুব দেখা যেত আগে, সেই রকমভাবে পা দুটো উল্টো করে এবং মাথাটা নিচের দিকে, চোখ বলতে কিছুটি সাদা চোখের মণি, আর চুলটা হাওয়ায় দুলছে, এবং ওই চুলের ঝাপটা ওনার জামায় লাগে, ওই গাছের তলা দিয়ে উনি পাস করছিলেন। এরকম সেদিনকে ওটা হওয়ার পর থেকে উনি বাড়িতে এসে সাইকেলটা রেখে ঢুকে উনি অজ্ঞান হয়ে যান। প্রথমবার ওনার শরীর খারাপ হয়, ডাক্তার ডাকা হয়, বলা হয় যে একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে ওনার। তো কিছুদিন তো খুবই ওনার মানে কষ্ট যায়, এবং যে কদিন উনি মানে বেঁচে ছিলেন লাস্টের দিকে না কথা বলতে পারতেন না, একদম কথা এলিয়ে গেছিলো, মুখটাও বেঁকে গেছিলো, এবং খালি যতদিন উনি সুস্থ ছিলেন কথা বলার পজিশানে খালি বলতেন যে ওই যে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে। এবং উনি যখন যেদিনকে মারা গেলেন না, মারা যাওয়ার আগের দিন সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, সন্ধেবেলায় ওনার স্ত্রী চামচে করে করে একটু হরলিক্স খাইয়ে দিচ্ছেন, মুখটা বেঁকে গেছিলো, হরলিক্স খাইয়ে দিচ্ছেন। তো ওনার স্বামীর চোখ হচ্ছে দরজার দিকে, উনি বলছে দরজার দিকে বারবার কি দেখছো, আমি খাওয়াচ্ছি আমার দিকে তাকাও, ছাড়ো দরজার দিকে ছাড়ো, কী আছে দরজার দিকে কী আছে। ওনার স্ত্রী দেখলেন ওনাদের সিঁড়ির ওপরটা পুরো চাতালটা এমনি টিন দেওয়া, ওখান থেকে প্রায় 10 থেকে 12 জন একদম ঠিক ধোঁয়া ধোঁয়া মতো লাগছে সাদা কাপড় পরা মহিলা এবং পুরুষ ধোঁয়ার মতো নেমে একবার শুধু জাস্ট ওনার স্বামীর দিকে সবাই মিলে তাকালো, মেন দরজা দিয়ে জাস্ট মেন দরজার কাছে, দরজা তো বন্ধ ছিল, দরজার কাছে এসে মিলিয়ে গেল। হতভম্ব ওনার হাত থেকে গ্লাসটা পড়ে গেছিল, চামচ গ্লাস পড়ে জায়গাটা নোংরা হয়ে যায়, এবং তারপর তো ওনার স্বামী চলে যান। তো এইটা ওনার দেখার পর ওনার মেয়েদের যখন বলেন যে আমি এরকম বলছিল যখন বাবা, আমরা বিশ্বাস করিনি, এবং মৃত্যু হয়ে গেছে, ওনার অসুখ চলছে তখন, সবে 4 দিন চলছে,
উনি ঘরে বসে আছেন, সবাই আসছে, দেখা করছে, চলে যাচ্ছে, দেখা করছে, চলে যাচ্ছে। উনি ঘরের মধ্যে দেখেন, একটা সময় হয় না মানুষ একটু একা হয়ে যায়, ঘরের মধ্যে আর কেউ নেই, মেয়েরাও যাতায়াত করছে, মেয়েদের তো কাজ আলাদা, তারা নিজেদের শ্বশুরবাড়িতে কাজ সেরে ফেলেছে। ছেলে তখনও আসতে পারেনি, ছেলে টিকিট কাটা হয়ে গেছে, আসবে, সেদিনও এসে পৌঁছোয়নি আর কি। তো ছেলের পারমিশন অনুযায়ী জামাইবাবুরা মিলে বা আরও আত্মীয়রা মিলে বাবার দাহ কাজ করে ফেলেছিল, যে তোমরা করে ফেলো, আমি বাবার আসল যে কাজ তার আগে আমি পৌঁছে যাব ফ্যামিলি নিয়ে। তো সেখানে উনি দেখেন, উনি খাটের ওপর বসে আছেন, ওনার স্বামী, উনি যেই বারবার বলতেন সাদা কাপড় পরা এরকম দেখছি বা কিছু, ওনার স্বামী একটা মানে একটা ঘরে আয়নার মতো একটা রাখা আছে, ঠিক ড্রেসিং টেবিল বলা যায় না, দেয়ালে আয়না লাগানো আছে, আর নিচে টুলে শুধু ওষুধপত্র এটা ওটা, তার সাইডে শুধু মুখ থেকে পেটের নিচ অবধি আছে, তলাটা নেই, ধোঁয়া ধোঁয়া, সাদা মুখ, স্থির হয়ে তাকিয়ে আছে, একদম স্থির, যেন ঠিক একটা কোনো মূর্তি বা কিছু রাখলে ঘরের মধ্যে যেমন আমরা, একদম স্থির, সাদা পুরো ফেস, ড্রেসও ওটাকে বলা যায় না, এটা কুয়াশার চাদরের মতন সাদা। তখন সবাই, যিনি ঘটনা বলেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি ওনাকে জিজ্ঞেস করেছেন, তোমার ভয় লাগেনি ওই দৃশ্য দেখে? বলছে, আমার না ভয় হচ্ছে না, আমি কি হচ্ছে আমার শুরু শরীরে না থরথর থরথর করে কাঁপছি আর তাকিয়ে আছি। এবার একদিন রাত্রে দেখছি আমার খাটে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আমি ছোটো মেয়ে ঘুমাচ্ছি, হঠাৎ পাশ ফিরতে যাব, একটা বালিশ নেই, অথচ কেউ শক্ত শক্ত লাগছে, উমা দেখি আমার স্বামী বসে আছে, এমনি সাদা ওরকম ওইভাবেই বসে আছে, রাত্রেবেলা হালকা ডিম লাইট জ্বলছে, তাতে সাদা, মুখটা আরও বীভৎস লাগছে, চোখের জায়গাটা সাদা হয়ে আছে, আর মুখ টুকগুলো একটা অন্যরকম একটা অদ্ভুত টাইপের লাগছে। উনি সেইটা দেখে ওই রাত্রিবেলা চিৎকার করে করে চিৎকার করে উঠেছেন, ওনার মেয়ে উঠে তাড়াতাড়ি করে আলো টালো জ্বালিয়ে। তো ওনার যেদিনকে আসল কাজ হলো, ছেলে এসে কাজ করলো, বৌমা কাজ করলো, তারপর ওনার বাড়িতে শান্তি সস্তায়ন সবই হয়েছে। তো ঘটনাটা আরও ভয়ঙ্কর, যে যেদিনকে ইনি হোয়াটসঅ্যাপ করছেন আমাকে ঘটনাটা পাঠাবেন বলে, তার আগের দিন ভদ্রমহিলার স্বপ্নে দেখছেন, ওনার স্বামী বলছেন, যাদের যাদের আমি ট্রেনে দেখতাম, হসপিটালে দেখেছি, আসলে মৃত্যুর পরে প্রত্যেকের সঙ্গে আমার দেখা হয়েছে, ওরা মৃত অবস্থাতেই স্টেশনে, হাসপাতালে, রাস্তাঘাটে সব জায়গায় ঘুরে বেড়ায়। আমি যেহেতু মৃত্যুপথযাত্রী, আমিই দেখতে পেতাম ওদেরকে, জানো তো, স্ত্রীকে স্বপ্নে বলছেন, আর কেউ দেখতে পেত না। ওই জন্য তোমারও তো সময় হয়নি, তুমি দেখতে পাওনি, আমার সময় হয়েছে, তো তাই আমি দেখতে পেয়েছি। জানি না বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো। আমার সত্যি শুনে খুবই খারাপও লাগছে এবং অদ্ভুত একটা ভয়ও লাগছে ঘটনাটা শুনে, যে বিভিন্ন যে কারণগুলো থাকে, বিভিন্ন কারণ কেন মানুষ মৃত ব্যক্তিকে দেখতে পায় বা অলৌকিক কিছু দেখতে পায়, তার পেছনে হাজার একটা নানাবিধ কারণ, যারা এই বিষয়ে রিসার্চ করেন তারা বলেন। তার মধ্যে একটা কারণ এটাও, মৃত্যু এগিয়ে এলে তখন মানুষ অলৌকিক জিনিস কিন্তু বেশি দেখে, এমন এমন কিছু দেখতে পায় যে আর কেউ দেখতে পায় না। এখানে প্রশ্ন আসতে পারে যে ওনার স্ত্রী কেন দেখতে পেলেন ওইভাবে, যখন উনি মারা যাচ্ছেন বা কিছু, ওই যে সিঁড়ি থেকে নেমে এলো, হয়তো হতে পারে ওনাকে বিশ্বাস করানোর জন্য, যে তোমার স্বামী এতদিন যা বলতো ভুল বলেনি, আমাদেরকে উনি সত্যি দেখতেন, বা স্বামীকে নিতে এসেছিলেন, ওনার চোখে পড়ে গেছে, যেভাবেই ব্যাখ্যা করা যায় না কেন। এই ছিল ঘটনাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও।